হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। পলিটি লাস্ট ক্লাসে আমি আর্টিকেল 19 সম্পর্কে আলোচনা করেছি। সেই আর্টিকেল 19 এর মধ্যে বেশ কিছু ফান্ডামেন্টাল রাইট রয়েছে, 6 প্রকার ফান্ডামেন্টাল রাইট রয়েছে, 6 প্রকার ফ্রিডমস রয়েছে, সেটা সম্পর্কে আমরা দেখেছিলাম। পাশাপাশি সেখানে কিছু রিজনেবল রেস্ট্রিকশনস গুলো রয়েছে, সেটা সম্পর্কেও কিন্তু আমরা দেখেছি। তোমাদের পলিটি ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি বলেছিলাম যে ফান্ডামেন্টাল রাইটগুলোকে আমাদের পড়ার সুবিধার্থে আমরা বেশ কিছু পার্টে কিন্তু ভাগ করে নেব। তার মধ্যে একটা পার্ট ছিল আর্টিকেল 14 to 18 রাইট টু ইকুয়ালিটি, সেটা আমরা আলোচনা করেছি। তার নেক্সট পার্ট ছিল আমাদের আর্টিকেল 19 to 22 রাইট টু ফ্রিডম সম্পর্কে। সো ফ্রিডমের মধ্যে আর্টিকেল 19 কিন্তু অলরেডি আমাদের ডিসকাস হয়ে গেছে। সো যারা লাস্ট ক্লাসটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে লাস্ট ক্লাসটা দেখে নাও, তাহলে কিন্তু ইজিলি তোমরা রিলেট করতে পারবে। আজকে আলোচনার বিষয়বস্তু হলো আমাদের নেক্সট আর্টিকেলগুলো কি কি রয়েছে, যে আর্টিকেল 20, 21 অ্যান্ড 22, আর্টিকেল 20, 21 অ্যান্ড 22 এই তিনটে আর্টিকেল সম্পর্কে আলোচনা করব। ক্লাস শুরু করার পূর্বে তোমাদেরকে আরেকবার আমি জানিয়ে রাখি যে আমাদের ব্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, অর্থাৎ অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। ক্লাসেস আমাদের এইচএস এর পরেই কিন্তু শুরু হয়ে যাবে। আর সিট খুবই লিমিটেড, কিছু সংখ্যকই সিট বাকি রয়েছে। যারা এখনো ভাবছো যে অ্যাডমিশন নেবে কিন্তু তোমরা এখন অ্যাডমিশনটা নাওনি, নিচে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আমাদের ডিটেলস দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর এখানে সমস্ত ফিচার্স সম্পর্কে রয়েছে, এছাড়াও একটা সুপার 30 ভিডিওস রয়েছে আমাদের ইউটিউবের মধ্যে। আমাদের ব্যাচ সম্পর্কে কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা কি কি স্ট্র্যাটেজি ফলো করে তোমাদের যে পুরো সিলেবাস সেটা কভার আপ করবো সেটা সম্পর্কে মেনশন রয়েছে, সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারো। পাশাপাশি বলে রাখি যে পুরো কোর্সটা কিন্তু তোমাদের 1799 1799 টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে। মান্থলি হিসাবে দেখলে কিন্তু এটা তোমাদের 300 টাকার খুব বেশি পড়বে না, কারণ এর মধ্যে আমরা আরেকটা তোমাদেরকে ফ্রি ব্যাচেস দিয়ে দেবো। যারা এখনই আমাদের সাথে এনরোল করবে এই ফার্স্ট ব্যাচে, তাদেরকে যে রিভিশন ব্যাচটা, এই রিভিশন ব্যাচ কিন্তু কমপ্লিটলি ফ্রি থাকবে। আরেকবার বলে দিই, এই যে আমরা একটা রিভিশন ব্যাচ শুরু করব, সেই ব্যাচটা কখন শুরু করব সেটা তোমাদের 2 মাস আগে, এক্সামের 2 মাস আগে, অর্থাৎ তোমরা ধরে রাখো জুনের মধ্যে সেই ব্যাচটা স্টার্ট হবে। এখন যারা আমাদের কারেন্টলি স্টুডেন্ট থাকবে তাদের জন্য এই ব্যাচটা কিন্তু কমপ্লিটলি ফ্রি থাকবে, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আর যারা লাস্ট ক্লাসটা দেখোনি তাদের জন্য আরেকবার কুইক আমি রিক্যাপ করিয়ে দিই যে আর্টিকেল 19 এর মধ্যে কি ছিল। সো 19 এখানে দুটো পার্ট ছিল, 19 ক্লস 1, ঠিক আছে? আর 19 ক্লস 1 এর মধ্যে এখানে এ, বি, সি, ডি, ই, এফ এবং জি, এইভাবে কিন্তু 6টা আমাদের ফ্রিডমস ছিল, 6টা রাইটস ছিল। এখানে এফ বলে একটা ক্লজেস ছিল, এটাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হয়েছিল। এখানে কি ছিল, যে রাইট টু প্রপার্টি, তাই না? রাইট টু প্রপার্টি ছিল, এটা অ্যামেন্ডমেন্ট করে কিন্তু এটা বর্তমানে 300 এর মধ্যে রয়েছে। এটা বর্তমানে একটা লিগ্যাল রাইট বা কনস্টিটিউশনাল রাইট। সো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে যে কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং কত সালে এই যে 19(1)(f) কে চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, সেখান থেকে সেটাকে রিমুভ করে দেওয়া হয় কত নাম্বার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, এবং সেই অ্যামেন্ডমেন্টটা কত সালে হয়েছিল। এবার এই যে বাকি যে আর্টিকেলগুলো রয়েছে, 19(1)(a), 19(1)(b), 19(1)(c)(d)(e) এবং জি, ঠিক আছে, এগুলো এখানেই মেনশন রয়েছে। সো 19(1)(a) এর মধ্যে কি রয়েছে, যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, তাই না? আমি ফার্স্টলি বলেছিলাম যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর মধ্যে অনেকগুলো প্রভিশন ছিল, তাই না? ডিটেলস কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সো লাস্ট ক্লাসটা তোমরা দেখে নিতে পারো আরেকবার, বা যারা দেখোনি তারা তো অবশ্যই দেখবে। দেন 19(1)(b) এর মধ্যে কি ছিল, যে ফ্রিডম অফ অ্যাসেম্বল উইদাউট আর্মস, অর্থাৎ পিসফুলি অ্যাসেম্বল হতে পারি। দেন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অফ দ্য ইউনিয়ন, এখানে কোঅপারেটিভ সম্পর্কে বলেছিলাম যে কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোঅপারেটিভস টার্মটাও এখানে অ্যাড করা হয়েছিল। দেন ফ্রিডম অফ মুভমেন্ট থ্রু আউট ইন্ডিয়া যে কোনো জায়গায় আমরা ফ্রিলি মুভমেন্ট করতে পারি, কিন্তু সেখানেও কিছু রিজনেবল রেস্ট্রিকশন ছিল, তাই না? যে আমি বলেছিলাম ওখানে শিডিউল এরিয়াগুলোর কথা বলেছিলাম, তারপরে ইনার লাইন পারমিট স্টেটের কথা সেখানে আমি মেনশন করেছিলাম। তারপর রয়েছে রেসিডেন্স অ্যান্ড দ্য সেটেলমেন্ট, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় রিসাইড করতে পারি, যেতে পারি, সেখানে সেটেল হতে পারি। দেন লাস্ট যে ফ্রিডম আর্টিকেল 19(1)(g) এর মধ্যে ছিল ফ্রিডম অফ প্রফেশন অ্যান্ড অকুপেশন, যে কোনো ধরনের আমরা প্রফেশন অকুপেশন কিন্তু চুজ করতে পারি, তাই না? এখানকার ক্ষেত্রে আমি আরেকটা বলে দিই যে রাইট টু আমাদের ইন্টারনেট এটাও কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট, কিন্তু সব ক্ষেত্রে রাইট টু ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট কানেকশন পাওয়া কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইট না। কোন কোন ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে মানে যাদের প্রফেশন পুরোপুরি নির্ভর করছে ইন্টারনেটের উপরে। যদি এক্সাম্পল হিসাবে বলি, যে বর্তমানে আইটি কোম্পানিগুলো রয়েছে, যে কোনো ধরনের
অনলাইন কনসালটেন্ট রয়েছে, অনলাইন এডুকেশন সিস্টেম রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ বিষয়টা কি, একটা কেস হয়েছিল যে জম্মু কাশ্মীরে আমরা দেখেছিলাম যে 370 সেখানে সরিয়ে দেওয়ার পরে কিন্তু দীর্ঘদিন ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল। তাহলে কি হচ্ছিল যে অনেকজনের পেশা যেটা নির্ভর করেছিল ইন্টারনেট কানেকশনের উপরে, তারা অনলাইনের মাধ্যমেই তাদের পেশাটা চালিয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে যে রাইট টু প্রফেশন অ্যান্ড অকুপেশন সেটা কিন্তু কি হচ্ছিল, ব্যাঘাত ঘটছিল। সেই জন্য সুপ্রিম কোর্ট একটা রায় দেয় যে যে সমস্ত ক্ষেত্রে যে অকুপেশন কমপ্লিটলি ডিপেন্ড করবে কোনো ইন্টারনেটের উপরে, সেক্ষেত্রে ইন্টারনেট কানেকশনটা তার ফান্ডামেন্টাল রাইট হবে। ঠিক আছে, এটাও একটা এক্সেপশন হিসাবে তোমরা কিন্তু মনে রাখতে পারো। এবার যেমনটা 19(1)(a) ছিল, 19(1)(a) এর মধ্যে সমস্ত কিছু ছিল, ঠিক একইভাবে 19(2) এইভাবে 19(6) পর্যন্ত কিন্তু এটা রিজনেবল রেস্ট্রিকশনগুলো ছিল, সবগুলোই কিন্তু লাস্ট ক্লাসে আমি ডিটেলসলি তোমাদেরকে বলে দিয়েছি, লিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, তাই না? সো লাস্ট ক্লাসটা তোমরা দেখে নাও, এটা সিম্পলি একটা কুইক রিক্যাপ ছিল। এবার চলো আর্টিকেল 20 থেকে আমরা স্টার্ট করি। আর্টিকেল 20, সো আর্টিকেল 20 বেসিক্যালি কি রয়েছে যে ইট প্রোভাইডস আ প্রোটেকশন ফর দ্য কনভিকশন অফ দ্য অফেন্সেস, অর্থাৎ কোনো একটা অফেন্স করলো বা কোনো একটা ব্যক্তি কোনো একটা ক্রাইম করলো, তাই না? এই ক্রাইমের ক্ষেত্রে তার কি কি প্রভিশন রয়েছে, কি কি ফান্ডামেন্টাল রাইট রয়েছে, কি কি প্রোটেকশন রয়েছে, কেউ একটা ক্রাইম করে নেওয়ার পরে তার কি কি প্রোটেকশন রয়েছে, সেটাই কিন্তু আর্টিকেল 20-র মধ্যে মেনশন রয়েছে। এই আর্টিকেল 20-তে 3টে ক্লজ রয়েছে, 1, 2 এবং 3। ঠিক আছে, একটা একটা করে কিন্তু ক্লজ দেখবো। এখানে 3টে ক্লজে 3টে কিন্তু ভারী ভারী শব্দ রয়েছে। সেই ভারী ভারী শব্দগুলো কি কি রয়েছে, যেমন ফার্স্ট এখানে রয়েছে আর্টিকেল 20 ক্লজ 1-এ কি রয়েছে, এক্স পোস্ট ফ্যাক্টো ল বা এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লেজিসলেশন। এটার মানে কি, এটার মানে কিন্তু আমরা ভালো মতো সহজ শব্দতে, সহজ ল্যাঙ্গুয়েজে কিন্তু বোঝার চেষ্টা করব। তো ফার্স্টলি এটা ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে সেটা আমরা দেখে নিই, যে প্রোটেকশন এগেনস্ট দ্য রেট্রোস্পেক্টিভ ল। রেট্রোস্পেক্টিভ ল বলতে কি বোঝায় সেটাও দেখবো। সো ফার্স্টলি আমরা দেখে নিই যে এটা ল্যাঙ্গুয়েজটা কি। নো পারসন শ্যাল বি কনভিক্টেড, এখানে কি বলা হয়েছে, নো পারসন শ্যাল বি কনভিক্টেড ফর অ্যান অ্যাক্ট দ্যাট ওয়াজ নট অ্যান অফেন্স অ্যাট দ্য টাইম অফ ইটস কমিশন। অর্থাৎ কি, এটার মিনিংটা কি, অর্থাৎ আমি ধরে নাও কোনো একটা ক্রাইম করলাম আজকে, সেই ক্রাইমটা ধরে নাও একটা চুরি করলাম, এই চুরির জন্য আমার একটা শাস্তি রয়েছে কি, যে 1 বছরের আমার কারাদণ্ড হবে, তাই না, 1 বছর আমার জেল হবে। কিন্তু গতকাল অর্থাৎ আগামীকাল থেকেই পার্লামেন্টে একটা কি হলো, আইন নিয়ে আসলো যে আগামীকাল থেকে যারা চুরি করবে তাদের জন্য পানিশমেন্ট 1 বছর থেকে বাড়িয়ে 5 বছর করে দেওয়া হলো। এই ক্ষেত্রে বিষয়টা কি, যে আজকে আমি চুরি করলাম কিন্তু আমার যে পানিশমেন্টটা সেটা আইন অনুযায়ী কত ছিল, 1 বছর, তাই না, 1 ইয়ার ছিল। কিন্তু পার্লামেন্ট ধরে নাও আগামীকাল থেকে কোনো একটা কানুন নিয়ে আসলো এবং সেখানে বর্ণনা করলো যে যারা চুরি করবে বা কোনো ক্রাইম করবে এই ধরনের সিম্পলি, তো তাদের যে পানিশমেন্টটা সেটা বাড়িয়ে 1 থেকে 5 বছর করে দেওয়া হবে। কিন্তু যেহেতু আমি যখন ক্রাইম করেছি তখন আমার সাজা ছিল 1 বছরই, সেই জন্য আমার সাজাটা থাকবে 1 বছর, কিন্তু সেটাকে বাড়িয়ে 5 বছর করা যাবে না। ঠিক আছে, এটা সিম্পলি মিনিং সেটা, অর্থাৎ এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লেজিসলেশন সিম্পলি মিনিং করে। আর এটার ক্ষেত্রে মনে রাখবো, এটা শুধু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা শুধুমাত্র ক্রিমিনাল লয়ের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, এটা কিন্তু সিভিল লয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সিভিল লগুলো কি কি, ধরে নাও কোনো একটা জমি বিবাদ রয়েছে, তো ইনহেরিটেন্স রাইটগুলো কি কি রয়েছে, ডাইভোর্স, ইনহেরিটেন্স রাইট, ম্যারেজ, এই সমস্ত কিছু কিন্তু সিভিল রাইটের মধ্যে চলে আসে। এই বিষয়গুলো কিন্তু তোমার এই যে এক্স পোস্ট ফ্যাক্টো, এখানে কিন্তু টার্মটা মেনশন রয়েছে ক্রিমিনাল লেজিসলেশন, এটার মধ্যে আসবে না, তাই না? সো এটা শুধু ক্রিমিনাল লয়ের ক্ষেত্রেই, যে এখন কোনো একটা ব্যক্তি যে কোনো একটা অপরাধ করলো তার জন্য যা পানিশমেন্ট বর্তমানে আইনে মেনশন রয়েছে সেই অনুযায়ী তার পানিশমেন্ট হবে। আগামীকাল আইনটা চেঞ্জ করে দিয়ে কিন্তু তার যে পানিশমেন্ট সেটা কিন্তু আমরা কি করতে পারবো না, বাড়িয়ে দিতে পারবো না বা কমিয়ে দিতে পারবো না, কমানো যেতে পারে বা বাড়ানো যাবে না। ঠিক একইভাবে যদি আমরা পস্কো অ্যাক্ট দেখি, সেখানে কি রয়েছে, যে POCSO পস্কো অ্যাক্টে কি রয়েছে, যে প্রিভেনশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস। যে আমরা জানি একটা নির্ভয়া কাণ্ড হয়েছিল, সেখানে যে কনভিক্টেড ব্যক্তি ছিল তার বয়স কিন্তু 18 বছর পূর্ণ হয়নি, সেই জন্য আমরা জানি যে 18 বছর হয়ে গেলে তাকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রভিশন ছিল, কিন্তু যেহেতু 18 বছর হয়নি বলে তাকে মাইনর হিসাবে ট্রিটমেন্ট করা হচ্ছিল, সেই জন্যই কিন্তু পরবর্তীতে আমরা পক্সো অ্যাক্ট দেখি। এই ধরনের যে প্রভিশনগুলো ছিল সব কিন্তু এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লেজিসলেশনের মধ্যে চলে আসবে, যে কোনো একটা ব্যক্তি যখন ক্রাইম করছে সেই
তার ক্রাইমের জন্য আইনে যে সাজাটা মেনশন রয়েছে সেই সময় সেই অনুযায়ী তার শাস্তি হবে। তার পরবর্তীতে যদি এমন করে পার্লামেন্ট যে সাজাটা বাড়িয়ে দিল, কিন্তু সেই অনুযায়ী কিন্তু তার শাস্তি হতে পারে না। হ্যাঁ, এমনটা হতে পারে যদি পার্লামেন্ট এমন কোনো আইন নিয়ে আসলো যে এই সাজার জন্য, ধরুন চুরির জন্য সাজা 1 বছর থেকে কমিয়ে 6 মাস বা 3 মাস নিয়ে আসলো, তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু তাকে বেনিফিটসটা দেওয়া যেতে পারে, তাই না? এটা কিন্তু দেওয়া যেতে পারে। সো বুঝতে পারলে যে এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লেজিসলেশন মানে কি, আর রেট্রোস্পেক্টিভ বলতে কি যে পিছনে ফিরে যাওয়া, অর্থাৎ আজকের যে আইন অনুযায়ী যে সাজা সেই অনুযায়ী সাজা হবে। ব্যাকডেটেড এফেক্টে এটা ব্যাকডেটেড এফেক্ট কিন্তু হবে না, সেটাই সিম্পলি রেট্রোস্পেক্টিভ। ঠিক আছে, চলো নেক্সট যে আর্টিকেল রয়েছে আর্টিকেল 20 ক্লজ 2 সাব ক্লজ 2, এটার সিম্পলি মিনিং অর্থাৎ এটাতে একটা ওয়ার্ড মেনশন রয়েছে, সেটা হচ্ছে ডাবল জিওপার্ডি। ডাবল জিওপার্ডি মিনিংসটা কি, অর্থাৎ কোনো একটা ব্যক্তি কোনো একটা অফেন্স করলো, কোনো একটা সাজা করলো, কোনো একটা ক্রাইম করলো, একই অপরাধের জন্য তাকে একাধিকবার কিন্তু সাজা দেওয়া যাবে না। এটাই সিম্পলি মিনিং হচ্ছে ডাবল জিওপার্ডি। তো চলো এটা ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে সেটা দেখে নিই। নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দেন ওয়ান্স, অর্থাৎ কি একই অপরাধের জন্য কোনো ব্যক্তিকে একের বেশি একাধিকবার সাজা কিন্তু দেওয়া যেতে পারে না। অর্থাৎ একটা ক্রাইম করলো সেই অপরাধের জন্যই কিন্তু তার সাজা হবে। কিন্তু এটার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি যে অনেক ক্ষেত্রেই এমন হয় যে কোনো একটা ব্যক্তি, কোনো একটা ধরে নাও কর্মচারী কোনো একটা ব্যাংকে কাজ করে, কোনো একটা অফিসে কাজ করে, সে সরকারি হোক বা বেসরকারিতেই হোক না কেন, কোনো একটা অফেন্স করলো বলে কি হলো যে সে তো আইন অনুযায়ী তার পানিশমেন্ট হবে, কিন্তু ঠিক একইভাবে দেখি যে তার হয়তো সরকারি চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, বা ধরে নাও যদি প্রাইভেটে কাজ করে তাহলে তো তার কোনো ব্যাপারই না, তাকে যে কোনো সময় বের করে দেওয়া যেতে পারে। তো সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে একটা গাইডলাইন দিয়েছে যে এটা কিন্তু ডাবল জিওপার্ডি না, কারণ ডাবল জিওপার্ডি ওইখানে দেখতে হবে যে সুপ্রিম কোর্ট বা কোনো কোর্ট তাকে কতবার পানিশমেন্ট দিয়েছে। এখানে কোনো কোর্ট পানিশমেন্ট দিচ্ছে না, কোনো এক্সিকিউটিভ বা কোনো মেম্বার তাকে হয়তো তার কাছ থেকে বের করে দিয়েছে, সেটার জন্য এখানে ডাবল জিওপার্ডি অ্যাপ্লিকেবল হবে না। ডাবল জিওপার্ডি সেখানেই অ্যাপ্লিকেবল হবে যেখানে কোনো কোর্ট তাকে একটা অপরাধের জন্য পানিশমেন্ট দিয়ে থাকবে, তাকে পানিশ করে থাকবে, এবং পানিশ করার ক্ষেত্রে সে যে পানিশমেন্টটা কেটে নিয়েছে পুরোপুরি, 1 বছর সাজা হলে সে 1 বছর হয়তো জেলে কাটিয়ে নিয়েছে, তারপরে কিন্তু তার আর কোনো সাজা হবে না। ঠিক আছে, সেই সেম অপরাধের জন্য অন্য কোনো অপরাধ যদি সে করে তাহলে সেই অনুযায়ী কিন্তু সে আবার কনভিক্টেড হবে, তাই না? সো এটা সিম্পল মিনিং কিন্তু এটাই, এইটুকুটা মনে রাখলেই কিন্তু আমাদের চলবে। চলো নেক্সট আমাদের আর্টিকেল রয়েছে আর্টিকেল 20 সাব ক্লজ 3। এখানে একটা টার্ম রয়েছে কি যে সেলফ ইনক্রিমিনেটিং, ঠিক আছে, সেলফ ইনক্রিমিনেশন বা সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স। এটার মিনিং কি সিম্পলি যদি বলি যে আমরা অনেক ক্ষেত্রেই বাংলা মুভিতে বা অনেক মুভিতেই আমরা দেখে এসেছি যে পুলিশ কোনো একটা ব্যক্তিকে ধরে নিয়ে এসে 3rd ডিগ্রি টর্চার দেয়, জেলে কিন্তু অনেক ধরনের মারধর করে, এবং মারধর করার পরে দেখি যে সেই ব্যক্তিটা কি করেছে যে হ্যাঁ আমি এই শাস্তি করেছি বা এই কাজটা আমি করেছি বা এই ধরনের কোনো ক্রাইম আমি করেছি, সে নিজের থেকে কিন্তু স্বীকার করে নেয়। কিন্তু এই যে স্বীকার করলো এটা কিন্তু কোর্টে এভিডেন্স হিসাবে কিন্তু মান্যতা পাবে না। এটাই হচ্ছে সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স, অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজের যে আমি একটা সাজা কোনো একটা দোষ করেছি, এটা ক্ষেত্রে আমি নিজেই যে পুলিশের কাছে স্বীকারোক্তি দিব, এটা কিন্তু কোর্টের কাছে কোনো একটা এভিডেন্স হিসাবে স্বীকৃতি পাবে না। এটাই হচ্ছে সিম্পলি সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স। ঠিক আছে, সো ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে সেটা আমরা দেখে নিই। এখানে ল্যাঙ্গুয়েজটা রয়েছে নো পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স শ্যাল বি কমিটেড টু বি আ উইটনেস এগেনস্ট হিমসেলফ, অর্থাৎ নিজের বিরুদ্ধে নিজে কাউকে উইটনেস হিসাবে কিন্তু নেওয়া যেতে পারে না। এখানে বিভিন্ন ধরনের কোর্টের জাজমেন্ট রয়েছে। একটা জাজমেন্ট রয়েছে যে সেলভি কেসে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয়, সেখানে কি বলা হয়েছে যে না, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন এই ধরনের ক্রাইম সিনগুলোতে যে পুলিশ কি করে ধরে নিয়ে আসে, তার নার্কোট্যাক্স টেস্ট করে, ব্রেন ম্যাপিং করে, এই ধরনের পলিগ্রাফ টেস্ট করে। এই ক্ষেত্রেও সুপ্রিম কোর্ট গাইডলাইন দিয়েছে যে এই সমস্ত বিষয় কিন্তু করা যেতেই পারে, কিন্তু সেটাকে এভিডেন্স হিসাবে কিন্তু সুপ্রিম কোর্টে মান্যতা পাবে না। এই সিম্পলি তোমরা সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্সটা কিন্তু মনে রাখতে পারো। আরেকটা জিনিস তোমরা মনে রাখতে পারো, বাই চান্স তোমরা যদি কখনো ক্রাইম করেই ফেলো, ভুলবশত হোক, আশা করি ক্রাইম তোমরা করবে না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবে যে পুলিশ ধরে নিয়ে গিয়ে পুলিশ কাস্টাডিতে কি করে, অনেক প্রেসারাইজ করে বলানোর চেষ্টা করে যে হ্যাঁ তুমি স্বীকার করো যে এই যে দোষটা তুমিই করেছো, না হলে তোমাকে প্রচুর মারবো বা মারধরও করে। সেই ক্ষেত্রে তোমরা সিম্পলি করতে পারো কি যে পুলিশ যেটা বলছে সেটা
মান্যতা তোমরা করে নিতে পারো যে হ্যাঁ আমি এটা করেছি, পুলিশের কাছে তোমরা স্বীকারোক্তি দিয়ে দিতে পারো। কিন্তু যখন তোমাকে আমরা নেক্সট আর্টিকেল 22 দেখবো যে সেখানে একটা প্রভিশন রয়েছে যে 24 ঘন্টার মধ্যেই তোমাকে ডিটেনশনে 24 ঘন্টার মধ্যে কিন্তু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। সেই ক্ষেত্রে তোমাকে যখন জাজের সামনে উপস্থিত করা হবে তুমি সিম্পলি বলবে যে হ্যাঁ পুলিশের কাছে আমি যে স্বীকারোক্তি দিয়েছি, যে বলেছি যে আমি সেই ক্রাইমটা করেছি, কিন্তু সেটা আমি প্রেসারে করেছি, তখন যে জাজ যিনি রয়েছেন তিনি সেটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেবেন, সেটাকে এভিডেন্স হিসাবে কিন্তু মান্যতা হবে না বা গ্রহণযোগ্য হবে না। চলো, আশা করি বুঝতে পারলে যে আর্টিকেল 20-র মধ্যে কি রয়েছে। সো আরেকবার তোমাদেরকে কুইক একটা রিক্যাপ করিয়ে দিই যে আর্টিকেল 20-র ফার্স্টলি রয়েছে এক্স পোস্ট ফ্যাক্টো ক্রিমিনাল লেজিসলেশন, অর্থাৎ কোনো ব্যাকডেটেড এফেক্টে ল লাগু হবে না। এটা ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে, কিন্তু সিভিলের ক্ষেত্রে লাগু হতেই পারে। নেক্সট রয়েছে ডাবল জিওপার্ডি, অর্থাৎ একই অপরাধের জন্য দুইবার সাজা দেওয়া যাবে না। এবং নেক্সট রয়েছে কি যে সেলফ ইনক্রিমিনেটিং এভিডেন্স, অর্থাৎ কি যে নিজের বিরুদ্ধে নিজে কাউকে কোনো এভিডেন্স হিসাবে যে নিজের আমি ক্রাইম করেছি সেটা স্বীকারোক্তি এভিডেন্স হিসাবে কালেক্ট হবে না, সিম্পলি সেটা মনে রাখতে পারো। এবার নেক্সট আমাদের রয়েছে কি আর্টিকেল 21 এটাকে বলা হয় লাইফ অ্যান্ড লিবার্টি। যদি সমস্ত ফান্ডামেন্টাল রাইটগুলো দেখি আমাদের কনস্টিটিউশনের মধ্যে যেগুলো মেনশন রয়েছে, সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল রাইট হচ্ছে আমাদের আর্টিকেল 21। কেন? কারণ এটাকে ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইট বলা হয়, এটাকে ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। কাকে বলা হয়? আর্টিকেল 21-কে ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইট কিন্তু বলা হয়। সো এটা ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে সেটা দেখে নিই, যে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভ অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট বাই আ প্রসিজার এস্টাবলিশড বাই ল। অর্থাৎ কোনো পার্সনের যে লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি সেটা কি করা যেতে পারে না, সেটা ডিপ্রাইভ করা যেতে পারে না এক্সেপ্ট বাই, যদি সেটা আইনে, যদি কোনো কানুনের মধ্যে যদি মেনশন থাকে, অর্থাৎ কোনো ব্যক্তির লাইফ কেউ নিতে পারবে না, কোনো মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে না যদি সেটা কানুনের বা আইনে যদি সেটা মেনশন না থাকে। অর্থাৎ আইনে যদি মেনশন থাকে তাহলেই কারো কোনো পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, এক্সেপ্ট তার যদি সেটা মেনশন না থাকে তাহলে কিন্তু দেওয়া যেতে পারে না। সিম্পল মিনিং তোমরা এইভাবে মনে রাখতে পারো। এবার আর্টিকেল 21 কেন আমাদের ইম্পর্টেন্ট, এখানে আর কি কি প্রভিশন রয়েছে সমস্তগুলোই কিন্তু আমরা দেখার চেষ্টা করব। পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস আমি এখানে লিখিয়ে দিই, যে তোমাদের যদি কোশ্চেন এইভাবে আসে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন কোন আর্টিকেলগুলোকে বলা হয়, ঠিক আছে, গোল্ডেন ট্রায়াঙ্গেল, তাহলে কাকে কাকে বলা হয়? মনে রাখবো আর্টিকেল 14, আর্টিকেল 19 অ্যান্ড আর্টিকেল 21, এই তিনটে আর্টিকেল মিলে কিন্তু গোল্ডেন ট্রায়াঙ্গেল ফর্ম করে। কেন ফর্ম করে এটা একটা ডিটেলস অ্যানালাইসিস রয়েছে, সেটা সিম্পলি আপাতত তোমাদের মনে না রাখলেও চলবে। যদিও তোমাদের কোয়ারিজ থাকে কমেন্টে জানাবে, বা আমরা যখন তোমাদের লাইভ ক্লাস করাবো তখন কিন্তু সেটা ডিটেলসলি আলোচনা করবো বা তোমাদেরকে জানিয়ে দিব। সিম্পলি কোশ্চেন এইটুকুটা মাথায় রাখো যে গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন কোন আর্টিকেলকে বলা হয়, আর্টিকেল 14, 19 অ্যান্ড 21। ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইট কাকে বলা হয়? আর্টিকেল 21-কে। ঠিক আছে, এবার এটার আর কি কি প্রভিশন রয়েছে সেগুলো আমরা দেখে নিই আর্টিকেল 21 এর মধ্যে। সো আর্টিকেল 21 এ দেখলাম যে নো ওয়ান শ্যাল বি ডিপ্রাইভ অফ হিজ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট বাই আ প্রসিজার এস্টাবলিশড বাই ল। সো এখানে আমরা টার্ম পেলাম একটা কি, যে প্রসিজার এস্টাবলিশড বাই ল। ঠিক আছে, প্রসিজার এস্টাবলিশড বাই ল। সিম্পলি এটার মিনিং কি? প্রসিজার এস্টাবলিশড বাই ল মিনিং হলো যে কোনো একটা আইন, ধরে নাও আমরা জানি যে আমাদের লেজিসলেচার কোনো একটা কি করে, আইন পাস করে, তাই না? আমাদের যে পার্লামেন্ট রয়েছে, আইন তৈরি কাজকার আমাদের পার্লামেন্টের। এক্সিকিউটিভের কাজ কি? সেটাকে এক্সিকিউট করা, তাই না? সো পার্লামেন্ট এমন কোনো একটা আইন পাস করলো, সেটা প্রপার প্রসিজারটা ফলো হয়েছে না, সেটার মিনিং কি, যে প্রসিজার এস্টাবলিশড বাই ল। সো এটা সিম্পলি মিনিং যদি দেখি, যে কোনো আইন, ধরে নাও এখন কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে একটা ফার্মাররা অনেক বেশি প্রোটেস্ট করছিল 3টা কৃষি কানুনের বিরুদ্ধে, তাই না? সো সেই 3টা যে কৃষি কানুন ছিল সেটা কি করেছিল, যে আমাদের পার্লামেন্ট প্রপার যে প্রসিজার, একটা আইন তৈরির জন্য প্রসিজার কি, ধরে নাও একটা পার্লামেন্টে একটা বিল উত্থাপন হলো, সেটাতে ভোটিংস হলো, ঠিক আছে, অর্ডিনারি বিলের ক্ষেত্রে যদি আমি বলি, সো সেটার ভোটিং হলো, সিম্পল মেজরিটির মাধ্যমে সেটা পাস হয়ে সেকেন্ড হাউসে গেল, অর্থাৎ রাজ্যসভাতে গেল, রাজ্যসভা সেই যে বিলটা সেখানে রাজ্যসভাতে চর্চা হবে, রাজ্যসভাতেও যদি সেটা পাস হয়ে যায় তাহলে কার কাছে যাবে? প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট সেটাতে যদি সিগনেচার করে দেন তাহলে সেটা যে বিল সেটা কিন্তু অ্যাক্টে পরিণত হবে। তাহলে এই যে একটা প্রসিজার, একটা
সিকোয়েন্স ওয়াইজ কিন্তু কোনো একটা অ্যাক্ট তৈরি হচ্ছে, একটা বিল থেকে একটা অ্যাক্টের যে একটা কি বল জার্নি, সেটা একটা প্রসিজার ওয়াইজ কিন্তু কমপ্লিট হচ্ছে, তাই না? এটাকেই বলা হয় সিম্পল প্রসিজার এস্টাবলিশ বাই ল। অর্থাৎ কোনো একটা আইন, কোনো একটা অ্যাক্ট প্রপার প্রসিজার ফলো হয়েছে না সেটাকেই বলা হয় প্রসিজার এস্টাবলিশ বাই ল। কিন্তু এখানে একটা মিসম্যাচ রয়েছে বা এখানে একটা ত্রুটি রয়েছে। এই প্রসিজার এস্টাবলিশ বাই ল যদি সুপ্রিম কোর্ট ফলো করে তাহলে কি, যে পার্লামেন্ট যে কোনো অ্যাক্ট কিন্তু পাস করে নিতে পারে। অর্থাৎ কনস্টিটিউশনের আইন অনুযায়ী, কনস্টিটিউশনের যে সমস্ত প্রভিশন রয়েছে সেই সমস্ত প্রভিশন অনুযায়ী কিন্তু পার্লামেন্টে যদি মেজরিটি থাকে কোনো একটা পার্টির, তাহলে সেই পার্টিটা কি করতে পারবে, যে কোনো আইন কিন্তু তৈরি করতে পারবে, তাই না? সো এখানে কিন্তু সুপ্রিম কোর্টের আমরা যে একটা জুডিশিয়াল রিভিউ পাওয়ার রয়েছে, সেই জুডিশিয়াল রিভিউ পাওয়ারটা কিন্তু প্রপার ইমপ্লিমেন্টেশন দেখবো না। কারণ এখানে একটা টার্ম রয়েছে প্রসিজার এস্টাবলিশ বাই ল, অর্থাৎ আইনটা প্রপার প্রসিজার অনুযায়ী ফলো করে তৈরি হয়েছে না এটাই শুধুমাত্র সুপ্রিম কোর্ট চেক করতে পারবে। সেই অনুযায়ী কিন্তু এই যে প্রসিজার এস্টাবলিশ বাই ল, এটার কিন্তু খুব মিসইউজ হচ্ছিল। মিসইউজ কেন হচ্ছিল? কারণ এখানে যে পার্লামেন্ট কোন ইন্টেনশনে সেই আইনটা তৈরি করেছে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বুঝতে পারছিল না, বা যদি কোনো ম্যালাফাইড ইন্টেনশন বা ব্যাড ইন্টেনশনেও তৈরি করে তাহলে সুপ্রিম কোর্টের পাওয়ার কিন্তু রিভিউ করার ছিল না। সেই জন্যই এখানে আমরা একটা কেস দেখব, সেটা কি দেখবো, মেনকা গান্ধী কেস। মেনকা গান্ধী কেস, সেটা কত সালে হয়েছিল? এটা 1978-এ হয়েছিল। এই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলে যে ডিউ প্রসেস অফ ল, ডিউ প্রসেস অফ ল। সো এটার মিনিংটা কি আবার, এটা আমরা দেখব। যে সুপ্রিম কোর্ট বলে যে ডিউ প্রসেস অফ ল ইনহেরেন্টলি মেনশন ইন দ্য আর্টিকেল 14 ইটসেলফ। অর্থাৎ আর্টিকেল 14 এর মধ্যে কিন্তু ডিউ প্রসেস অফ ল মেনশন রয়েছে। সো ডিউ প্রসেস অফ লর মিনিংটা কি? সিম্পলি যে সুপ্রিম কোর্ট পাশাপাশি এটাও দেখবে যে কোনো একটা অ্যাক্ট প্রপার প্রসিজার অনুযায়ী, প্রপার প্রসিজার ফলো করে তৈরি হয়েছে না পাশাপাশি সেই যে লটা তৈরি করা হয়েছে সেটা কোনো ব্যাড ইন্টেনশন বা ম্যালাফাইড ইন্টেনশনে তৈরি হয়েছে না সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট রিভিউ করতে পারে। এটাই হলো ডিউ প্রসেস অফ ল। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে কোনো একটা অ্যাক্ট তৈরি হয়েছে তার পিছনে তার ইন্টেনশনটা কি রয়েছে সেটাও কিন্তু রিভিউ করতে পারে। বেসিক্যালি মিনিং হচ্ছে ডিউ প্রসেস অফ ল এর এটাই তোমরা মনে রাখতে পারো। তোমাদের কোশ্চেন এখানে এইভাবে আসতে পারে যে মেনকা গান্ধী কেস কত সালে হয়েছিল? 1978-এ। এবং এই কেসের মাধ্যমেই কিন্তু কি করা হয়, ডিউ প্রসেস অফ ল কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। সো এখানে দুটো টার্ম পেলাম। ফার্স্টলি প্রসিজার এস্টাবলিশ বাই ল, এটা যদি বলা হয় এটা কোন দেশের বা কোথাকার কনসেপ্ট, এটা আমরা মাথায় রাখবো ইংল্যান্ডের। ঠিক আছে, এটা ইংল্যান্ডের কনসেপ্ট। ঠিক একইভাবে ডিউ প্রসেস অফ ল এটা হচ্ছে ইউএস এর কনসেপ্ট। আর ডিউ প্রসেস ল অনুযায়ী আমরা দেখব এখানে তিনটে কিন্তু প্রিন্সিপাল দেখব। সেই তিনটে প্রিন্সিপালের নাম কি? যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। ঠিক আছে, সো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস। সো প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস মিনিংসটা কি? এখানে তিনটে প্রিন্সিপাল রয়েছে, সেই তিনটে প্রিন্সিপাল আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে বলা হয়েছে যে নো ওয়ান শ্যাল বি পানিশড আনহিয়ার্ড। অর্থাৎ কি? অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে কোর্টের কাছে উপস্থিত না করেই, অর্থাৎ কোনো একটা ব্যক্তি যে ক্রাইম করেছে তারও কোনো একটা পার্সপেক্টিভ থাকবে, তাকেও শোনা হবে কোর্টে, তাকেও প্রেজেন্টেশনের সুযোগ দেওয়া হবে। সিম্পলি মিনিং এটাই। অর্থাৎ নো ওয়ান শ্যাল বি পানিশড আনহিয়ার্ড, কাউকে কোর্টের সামনে পেশ হওয়ার আগেই তাকে পানিশ করা যাবে না। সিম্পল এইভাবে মনে রাখতে পারো, no one shall be punished unheard, then no one judge of his own case। অর্থাৎ নো ওয়ান জাজ অফ হিজ ওন কেস, অর্থাৎ আমি আমার কেসেই কিন্তু জাজ হতে পারবো না। অর্থাৎ কোনো একটা ব্যক্তি বা কোনো সুপ্রিম কোর্টের জাজ যে কেসের মধ্যে ইনভলভমেন্ট তার থাকবে তিনি কিন্তু সেই কেসের প্রসিডিংস করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আমি যদি কোনো একটা জাজমেন্ট দিই, সেখানে আমারই যদি ইন্টেনশন বা আমারই কোনো একটা লিঙ্ক থাকে তাহলে আমি আমার ফেভারই জাজমেন্ট দেবো, তাই না? সেই ক্ষেত্রেই বলা হয়েছে এখানে যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসে যে নো ওয়ান জাজ অফ হিজ ওন কেস, অর্থাৎ নিজের কেসে নিজেই জাজ হতে পারবে না, তাই না? এটা হলে তো আমি যদি আমার কেসেই জাজ হই তাহলে তো আমি আমার ফেভারই জাজমেন্ট দেবো, তাই না? সো আরেকটা এখানে প্রিন্সিপাল রয়েছে, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিসে এখানে তিনটা প্রিন্সিপাল রয়েছে, মাথায় রাখবো। নো ওয়ান শ্যাল বি পানিশড আনহিয়ার্ড, নো ওয়ান জাজ অফ হিজ ওন কেস,
এবং থার্ড নাম্বার রয়েছে দ্য অথরিটি শ্যাল অ্যাক্ট পজিটিভলি বলতে পারো বা অর বোনাফাইড বলতে পারো, অর্থাৎ বা বলতে পারো অর ইন গুড ইন্টেনশন, অর্থাৎ যে অথরিটিতে থাকবে সে সবসময় কি করবে, কোনো একটা অ্যাক্টের যে গুড ইন্টেনশন, কোনো একটা এমন হতে পারে সেটা গুড ইন্টেনশনে রয়েছে, আর অথরিটি যদি চায় সেটাকে ব্যাড ইন্টেনশনেও কিন্তু কি করা যেতে পারে। যেমন আমরা এখন একটা আমাদের অ্যাক্ট রয়েছে, সেটা কি দেখব যে PMLA, দ্য প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট একটা রয়েছে, যার মাধ্যমে কি করা যেতে পারে, কাউকে একটা প্রিভেনশন করা যেতে পারে। কিন্তু এখন বিভিন্ন ক্ষেত্রেই দেখি কিন্তু ইডি কি করেছে, এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টেড, ইডি কিন্তু এটা কি করছে, মিস ইউজ করছে। ঠিক একইভাবে একটা অ্যাক্ট পজিটিভলিও কিন্তু এনফোর্স হতে পারে, নেগেটিভলিও এনফোর্স হতে পারে। ঠিক একইভাবে এখানে অথরিটিকে, অর্থাৎ এখানে ধরুন অথরিটি ধরুন ইডি, তো ইডিকে এখানে গাইডলাইন দেওয়া হয়েছে যে ইডি কি করতে পারে, যে PMLA অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যে জন্য তৈরি হয়েছে, সেই জন্যই সেটা যাতে ইমপ্লিমেন্টেশন হয়, সেটা এমনভাবে ইমপ্লিমেন্টেশন যাতে না হয় যে অপোজিশনকে এটার আওতায় কি করা হচ্ছে, যে ভয় দেখানো হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন অপোজিশন লিডার্সকে বা বিভিন্ন নেতাকে কি করা হয়, এই অ্যাক্টের আন্ডারে কিন্তু জেলে ভরে দেওয়া হয়, তাই না? সো এটার একটা মিস ইউজ বলতে পারি এই অ্যাক্টের। সো আশা করি বুঝতে পারলে যে আর্টিকেল 21 এর মধ্যে যে প্রসিজার, যে পুরো সিস্টেমটা রয়েছে, যে প্রসেস এস্টাবলিশ বাই ল, ডিউ প্রসেস অফ ল, এগুলোর মিনিং কি, প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস মিনিং কি। আর এখানে আরেকবার আমরা দেখে নিই যে আর্টিকেলের ল্যাঙ্গুয়েজটা কি ছিল, যে নো person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law, যেমনটা আমি বললাম অলরেডি, এটা ডিসকাস হয়ে গেল। দেন পোস্ট মেনকা গান্ধী কেস অলরেডি বললাম। এখানে আরেকটি জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যে এই মেনকা গান্ধী কেসেই কিন্তু সুপ্রিম কোর্ট কিছু রুল দেয়, সেই রুলিংগুলো কি বলা হয়, যে প্রসিজার মাস্ট বি ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল। এই তিনটে টার্ম কিন্তু মাথায় রাখবো, যে ফেয়ার, জাস্ট অ্যান্ড রিজনেবল। এটা মেনকা গান্ধী কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয় যে প্রসিজারটা কি হবে, ফেয়ার হবে, জাস্ট হবে এবং রিজনেবল হবে, ঠিক আছে। দেন ইনক্লুডিং রাইট টু প্রাইভেসি। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে এখানে আমি লিখিয়ে দিই, যে এবার আমরা তো আর্টিকেল 21 দেখলাম, সো এটার এক্সাম্পলগুলো কি কি হবে। যে আর্টিকেল 21 তো বললাম ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইট, কিন্তু কেন এটাকে ফান্ডামেন্টাল অফ অল ফান্ডামেন্টাল রাইট বলা হয় সেটা আমরা দেখে নিই। সো আমরা যদি এটার এক্সাম্পলগুলো দেখি যে কি কি রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি অর্থাৎ আর্টিকেল 21 এর মধ্যে আছে। সো এক্সাম্পল হিসাবে যদি বলি, আমি ফার্স্টলি আমি বলবো যে রাইট টু ক্লিন এনভায়রনমেন্ট। এখানে এমসি মেহতা একটা কেস হয়েছিল, সেই কেসের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দেয় যে ক্লিন এনভায়রনমেন্ট কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট। এটাকে এনসিওর করবে, আমাদের যে এক্সিকিউটিভ রয়েছে সে এনসিওর করবে যে আমরা যাতে একটা ক্লিন এনভায়রনমেন্ট পাই। তার পাশাপাশি কি রয়েছে, আরও যদি এক্সাম্পল হিসাবে বলি, যেমন কি যে রাইট টু প্রাইভেসি। রাইট টু প্রাইভেসি এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট। এটা কত নম্বরের মধ্যে রয়েছে, আর্টিকেল 21 এর মধ্যে রয়েছে। কোন কেসের মাধ্যমে এটা রাইট টু প্রাইভেসি আমাদের ফান্ডামেন্টাল রাইট, সেটা সুপ্রিম কোর্ট বলে, সেটা হচ্ছে পুট্টাস্বামী কেস, ঠিক আছে। পুট্টাস্বামী কেস 2017 এর মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইট। আর এক্সাম্পল হিসাবে কি বলি, যে রাইট টু ম্যারি, রাইট টু ম্যারি ওয়ান চয়েস, অর্থাৎ কোনো একটা ব্যক্তি তার ইচ্ছে মতো কাকে বিয়ে করবে না করবে এটাও কিন্তু তার ফান্ডামেন্টাল রাইট, অর্থাৎ তাকে যাকে বিয়ে করবে তার চুজ করার অধিকার কিন্তু তার রয়েছে, এটা তার কি একটা ফান্ডামেন্টাল রাইট। আরেকটা নেক্সট যদি বলি, সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে তোমাদের 100% কোশ্চেন কিন্তু এবার এক্সামে আসবে, কারণ এই যে ফান্ডামেন্টাল রাইটের লিস্ট আর্টিকেল 21 এর মধ্যে, এটার কিন্তু প্রভিশনটার আরও এক্সটেনশন করা হয়েছে। এখানে রিসেন্টলি একটা জাজমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট কিন্তু এখানে কি করেছে, একটা রাইট অ্যাড করেছে, সেটা কি রাইট টু মেনস্ট্রুয়াল হাইজিন। এটা কিন্তু রিসেন্টলি 2026-এই কিন্তু অ্যাড হয়েছে। সো এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে যে মেনস্ট্রুয়াল হাইজিন এটা কি ধরনের রাইট। সো এটা ফান্ডামেন্টাল রাইট কত নম্বর আর্টিকেল অনুযায়ী, আর্টিকেল 21 অনুযায়ী, এটা কিন্তু আমরা মাথায় রাখবো, ঠিক আছে।
এবার আমরা আর্টিকেল 21 এখানেই শেষ। এবার আর্টিকেল 21 এর একটা নেক্সট পার্ট রয়েছে, সেই নেক্সট পার্টে আমরা যাব। নেক্সট পার্ট কি? আমরা জানি যে আর্টিকেল 20 এর মধ্যে 21 এর মধ্যে আরেকটা ক্লজ রয়েছে, 21 সাবক্লজ এ, 21 এ রয়েছে, তাই না? আর্টিকেল 21 এ রয়েছে। এই 21 এর মধ্যে কি কি প্রভিশন রয়েছে সেটা আমরা দেখব। সো এটা কিন্তু প্রিভিয়াসলি আমাদের কনস্টিটিউশনে পার্ট ছিল না, এটা একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়। যদি বলি কত নম্বর অ্যামেন্ডমেন্ট, সো 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু অ্যাড করা হয়। কত সালে? 2002 সালে কিন্তু এখানে অ্যাড করা হয়। এখানে এই আর্টিকেল 21 এর মধ্যে কি কি প্রভিশন ছিল আমরা সেটা দেখব। এখানে প্রভিশন ছিল যে জাস্ট গিভ মি আ সেকেন্ড। The state shall provide, the state shall provide free and compulsory education to the children of uh, 6 to 14 years of age। অর্থাৎ এটা সিম্পলি মিনিং কি, এখানে অ্যাড করা হয়। প্রিভিয়াসলি যদি দেখি এই প্রভিশনটা কিন্তু আমাদের আর্টিকেল 45 এর মধ্যে কিন্তু মেনশন ছিল, অর্থাৎ 45 এ কি রয়েছে, আমাদের ডিপিএসপি রয়েছে, সেখানে কিন্তু মেনশন ছিল যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন কে দেবে, আমাদের স্টেট প্রোভাইড করবে। কিন্তু 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 সালে এটা কিন্তু চেঞ্জ করে 21 এর মধ্যে অ্যাড করা হয় এবং বর্তমানে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস। সো এখানে ল্যাঙ্গুয়েজটা কি রয়েছে যে 6 থেকে 14 বছর পর্যন্ত শিশুদের স্টেট কি করবে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে। সেই জন্যই আমরা দেখেছি যে আমাদের ক্লাস 8 পর্যন্ত কিন্তু সমস্ত যে বইগুলো গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হতো সেটা কিন্তু ফ্রি প্রোভাইড করা হতো, তাই না? কিন্তু 19 আমরা দেখেছি যে আমাদের মেন ইংলিশ এবং হয়তো বা বাংলা বইটা প্রোভাইড করা হতো, কিন্তু বাকি ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স এই সমস্ত কিছু বই কিন্তু আমাদেরকে নিজেকে কিনতে হতো। কি জন্য? কারণ এটা 8 পর্যন্ত অর্থাৎ 14 বছর পর্যন্ত কিন্তু আমাদের কি ছিল, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ছিল, তাই না? এখানে এটা মাথায় রাখবো, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এবং এটার প্রভিশন। এর পাশাপাশি এখানে এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু একটা ডাইরেক্ট ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু অ্যাড করা হয়, একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। ফান্ডামেন্টাল ডিউটিটা কি, এটা কত নাম্বার আর্টিকেলের মধ্যে অ্যাড করা হয়? সো ফান্ডামেন্টাল ডিউটিগুলো জানি আমরা আর্টিকেল 51 এর মধ্যে রয়েছে। সো 51 এ যে বলে একটা সাব ক্লজ অ্যাড করা হয়। সো যে আমরা জানি কত নাম্বার রয়েছে, সরি যে না, এখানে কে বলে অ্যাড করা হয়, কে আমরা জানি 11 এর মধ্যে রয়েছে, তাই না? যদি তোমরা কোডিং ডিকোডিং করে থাকো। সো 51 এ কে অ্যাড করা হয়। এর আগে এই অ্যামেন্ডমেন্টে প্রিভিয়াসলি আমাদের কিন্তু ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু 10টা ছিল, কিন্তু বর্তমানে যদি আমরা দেখি 11টা রয়েছে। কি জন্য? ঠিক এই অ্যামেন্ডমেন্টের জন্য এখানে একটা ফান্ডামেন্টাল ডিউটি অ্যাড করা হয়। এখানে কি ঠিক একইভাবে স্টেটের উপর যেমন একটা ডিউটি যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন প্রোভাইড করবে, ঠিক একইভাবে গার্জেনদের উপরও একটা ডিউটি যে গার্জেনরা কি করবে, তার যে শিশু বা তার যে ছেলে মেয়ে তাকে কি করবে, স্কুলে পাঠাবে। এটা হচ্ছে কি যে ফান্ডামেন্টাল ডিউটি কার, গার্জেনদের উপরে। এই ডিউটিটাই কিন্তু অ্যাড করা হয়, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে? এবার চলো আমাদের নেক্সট পার্ট রয়েছে কি, আর্টিকেল 22, লাস্ট অ্যান্ড ফাইনাল পার্ট। এখানে কি মেনশন রয়েছে, আর্টিকেল 22 এটা কি সম্বন্ধে রয়েছে, যে কোনো একটা ব্যক্তি যখন অ্যারেস্ট হবে তার কি কি প্রভিশন রয়েছে বা তার কি কি রাইট রয়েছে। সো প্রোটেকশন অফ দ্য অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন। যদি বলি এটার ল্যাঙ্গুয়েজটা কি, যে প্রোটেকশন ইন দ্য টাইমস অফ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, আর্টিকেল 22 এর ল্যাঙ্গুয়েজ এটা। এবার এটার মধ্যেও 7টা কিন্তু সাব ক্লজ রয়েছে। সো সবগুলো ক্লজ কিন্তু আমাকে দেখতে হবে না, এখানে কয়টা দেখতে হবে, ফার্স্টলি 3টা দেখবো। এবং এখানে 2 প্রকারে কিন্তু ডিটেনশনের কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন আর একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন। সো প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি আর পিউনিটিভ ডিটেনশন মানে কি সেটা আমরা দেখব। সো একটা টার্ম রয়েছে, আমি এখানে তোমাদেরকে লিখিয়ে দিই। একটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন, সো আরেকটা টার্ম রয়েছে পিউনিটিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে কি আর পিউনিটিভ ডিটেনশন মানে কি? সো প্রিভেন্টিভ
মানে কি, এটা আমরা যখন দেখেছি যে তোমরা যদি মডার্ন হিস্ট্রি পড়ে থাকো যে ব্রিটিশরা কি করতো, কোনো একটা ব্যক্তি কনভিক্টেড হওয়ার আগেই, অর্থাৎ আমাকে সন্দেহ হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্টকে সন্দেহ হচ্ছে যে এই ব্যক্তিটা কোনো একটা ক্রাইম করতে পারে, সেই ক্রাইম করার পূর্বেই যদি তাকে অ্যারেস্ট করে নেওয়া হয়, তাহলে কি করা হলো, তাকে প্রিভেন্ট করা হলো কোনো একটা ক্রাইম থেকে, তাহলে সেটা হলো প্রিভেন্টিভ ডিটেনশন। আর পিউনিটিভ ডিটেনশন মানে কি, যে কোনো একটা ব্যক্তি আগে ফার্স্টলি ক্রাইম করে নিল, তারপরে পুলিশ তাকে অ্যারেস্ট করলো, সেটা মানে কি পিউনিটিভ ডিটেনশন। সো প্রিভেন্টিভ মানে কি আর পিউনিটিভ মানে কি, সিম্পলি তোমরা বুঝতে পারলে। এবার ফার্স্ট তিনটা ক্লজ সেটা রয়েছে আমাদের পিউনিটিভ ডিটেনশন, অর্থাৎ আমরা যখন ক্রাইম করে নেব তারপরে আমাদের কি কি ফান্ডামেন্টাল রাইটস রয়েছে বা কি কি রাইটস রয়েছে সেটা আমরা দেখব। চলো ল্যাঙ্গুয়েজটা আমরা দেখে নিই। হ্যাঁ, আর্টিকেল 22 ক্লজ 1, এটার ফার্স্টলি গ্রাউন্ড রয়েছে রাইট টু ইনফর্ম দ্য গ্রাউন্ড অফ দ্য অ্যারেস্ট ইমিডিয়েটলি। যখন পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে তখন কোন অপরাধের জন্য, তুমি যে একটা অপরাধ করেছো সেই জন্যই তো পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, তাই না? সো কোন গ্রাউন্ডসে পুলিশ তোমাকে অ্যারেস্ট করছে সেটা তোমাকে জানাবে ফার্স্টলি। এটা হচ্ছে ফার্স্ট 22 ক্লজ 1, ঠিক আছে। এবার নেক্সট ক্লজ রয়েছে কি, যে লিগ্যাল কাউন্সিল, অর্থাৎ সিম্পলি মানে কি, যে পুলিশ তোমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে তখন তুমি তোমার ইচ্ছা মতো কোনো একজন লিগ্যাল প্র্যাকটিশনারের কে চয়েস করতে পারবে, কারণ কোর্টের সামনে তোমাকেও তো হাজির হতে হবে এবং তোমার কেসটা তো লড়বে তোমার হয়ে কেউ, না তোমাকে তো ডিফেন্ড করবে কেউ। সেই জন্য তুমি তোমার ইচ্ছা মতো একজন লিগ্যাল প্র্যাকটিশনারকে কি করতে পারবে, চুজ করতে পারবে, ঠিক আছে। এবার নেক্সট এখানে আরেকটা আর্টিকেল রয়েছে, সেটা রয়েছে আর্টিকেল 22 সাবক্লজ 3। এটার মধ্যে কি রয়েছে, যে তোমাকে যখন অ্যারেস্ট করে নিয়ে চলে গেল পুলিশ, তার 24 ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে কোনো একটা নিকটবর্তী কোর্টে কিন্তু কি করবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে তোমাকে পেশ করবে। এটা হচ্ছে 22 ক্লজ 3, অর্থাৎ 24 ঘন্টা অ্যারেস্টের মধ্যে কিন্তু, এর মধ্যে ধরে নাও তোমাকে তামিলনাড়ু বা কেরালাতে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে, তাহলে এই যে ট্রাভেলিং যে সময়টা, সেই ট্রাভেলিং সময়টা কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে না, ঠিক আছে। যখন তুমি ওয়েস্ট বেঙ্গলে চলে আসলে তারপরে পুলিশ কাস্টাডিতে আসার পরে 24 ঘন্টার মধ্যেই তোমাকে কি করতে হবে, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে বা হাজির করতে হবে। এটা রয়েছে 22 ক্লজ 3 এর মধ্যে, ঠিক আছে। এই যে তিনটে আমি বললাম, ফার্স্টলি ক্লজ 1, ক্লজ 2 এবং ক্লজ 3, এটার প্রভিশন হলো, এটার কি সম্পর্কে রয়েছে, যে পিউনিটিভ ডিটেনশন, অর্থাৎ তুমি কোনো একটা ক্রাইম করেছো তারপরে তোমার কি কি রাইটস রয়েছে সেটা। কিন্তু নেক্সট আমাদের পার্ট রয়েছে কি, প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ তুমি ক্রাইম করোনি বা মনে মনে হয়তো ভেবেছো ক্রাইম করবে, এর মতো অবস্থায় গভর্নমেন্ট কি করতে পারে, তোমাকে প্রিভেন্ট করে নিতে পারে সেই ক্রাইমটা থেকে। এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে কিন্তু লগুলো আলাদা রয়েছে। ঠিক একইভাবে আমরা দেখলাম যেমন 22 ক্লজ 3 যে 24 ঘন্টার মধ্যেই তোমাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে, কিন্তু প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে এই ধরনের কিন্তু কোনো প্রভিশন নেই। সেক্ষেত্রে প্রভিশনটা কি রয়েছে, এখানে ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 মান্থ, অর্থাৎ 3 মাস তোমাকে বিনা ট্রায়ালে কিন্তু পুলিশ কাস্টাডিতে রাখতে পারে, ম্যাক্সিমাম 3 মান্থ, এবং 3 মান্থ এক্সটেনশন কিন্তু আবার করানো যেতে পারে, অর্থাৎ 3 মাস পূরণ হয়ে গেল তারপরেও কিন্তু সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে। সেটার ক্ষেত্রে একটা প্রভিশন রয়েছে, এখানে কি রয়েছে, একটা অ্যাডভাইসারি বোর্ড। যদি অ্যাডভাইসারি বোর্ড, সো অ্যাডভাইসারি বোর্ডে কি থাকবে, একজন হাইকোর্টের জাজ থাকবেন, ঠিক আছে, আর 2 জন থাকবেন কি রিটায়ার্ড জাজ বা রিটায়ার্ড জাজ থাকবেন। এই 3 জন মিলে একটা অ্যাডভাইসারি বোর্ড গঠন হবে, এবং এই অ্যাডভাইসারি বোর্ড কি করবে, যে কোনো একটা ব্যক্তিকে প্রিভেন্টিভ ডিটেনশন করা যাবে না, অর্থাৎ তার যে 3 মান্থের ডিটেনশন সেটাকে এক্সটেন্ড করা যাবে না, সেটা রাইট সে দেবে। আর কি কি এখানে প্রভিশন রয়েছে যে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে, সো যেমনটা বললাম যে 3 মাসের বেশি তাকে এক্সটেন্ড করতে হবে। নেক্সট পার্ট যদি বলি, তার যে ডিটেনশনটা হবে সেক্ষেত্রে কোন গ্রাউন্ডসের উপরে তাকে অ্যারেস্ট করা হয়েছে সেটাও জানানো নাও যেতে পারে। এই যে প্রভিশনগুলো, এগুলো কোন অ্যাক্টের মাধ্যমে আমরা পাই, যদি এক্সাম্পল হিসাবে একটু আগেই যেমনটা বললাম যে PMLA, ঠিক আছে, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট যদি বলি, NSA বলি, যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট যদি বলি, এটার ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্রভিশনগুলো কিন্তু দেখেই থাকি, যে প্রিভেন্টিভ ডিটেনশন, ঠিক আছে। আর এখান থেকে হ্যাঁ এইটুকুটা মনে রাখলেই চলবে। আশা করি বুঝতে পারলে যে আর্টিকেল 20, 21 এবং 22 এর মধ্যে কি কি প্রভিশন রয়েছে। এবার চলো কিছু আমরা প্র্যাকটিস করে নিই, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে এতক্ষণ যা আমরা পড়লাম সেখান থেকে কি ধরনের কোশ্চেন আসতে পারে আমাদের এক্সামে। সো আমাদের ফার্স্ট কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রিডম ইজ নট এক্সপ্রেসলি মেনশন ইন দ্য আর্টিকেল 19 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো 19 যে 6 প্রকার আমাদের ফান্ডামেন্টাল রাইট রয়েছে সেখানকার মধ্যে কোনটা, এই যে অপশন রয়েছে কোনটা নেই তার মধ্যে, সেটাই বলতে পারো। সো আমাদের আনসার হবে কি, সি,
যে ফ্রিডম অফ প্রেস সেটা কিন্তু এক্সপ্লিসিটলি আমাদের মেনশন নেই। আর্টিকেল 19(1) এর মধ্যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন মেনশন রয়েছে, কিন্তু ফ্রিডম অফ প্রেস টার্মটা কিন্তু মেনশন নেই, তাই না? চলো আমাদের কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে, আন্ডার আর্টিকেল 20 সাবক্লজ 2 দ্য প্রোটেকশন এগেনস্ট ডাবল জিওপার্ডি মিনস দ্যাট। সো ডাবল জিওপার্ডি মানেটা কি? সো এটার আনসার হবে কি, আমাদের আনসার হবে বি, যে নো পারসন শ্যাল বি প্রসিকিউটেড অ্যান্ড পানিশড ফর দ্য সেম অফেন্স মোর দ্যান ওয়ান্স। অলরেডি এটা আমরা আলোচনা করলাম। সো যারা ক্লাসটা প্রথম থেকে দেখে আসছো ইজিলি কিন্তু আনসারগুলো করতে পারবে না, তাই না? এবার নেক্সট কোশ্চেন রয়েছে আমাদের কোশ্চেন নাম্বার 3, দ্য ডক্ট্রিন that a law deprive the life or the liberty must be fair, just and the reasonable was established in। যে fair, just and reasonable এই যে টার্মটা কোন কেসের মাধ্যমে established হয়? অলরেডি বললাম যে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস যেটা 1978 এ হয়েছিল, তার মাধ্যমে fair, just and reasonable টার্মটা কিন্তু established হয়, তাই না? এবার নেক্সট কোশ্চেন নাম্বার 4, as per the article 22 what is the maximum period a person can be detained under the preventive detention without দ্য রিভিউ অফ অ্যান অ্যাডভাইসারি বোর্ড? যেমনটা বললাম এটা কি হবে, ম্যাক্সিমাম পিরিয়ড প্রথমে কিন্তু 3 মাস, সেটাকে পরবর্তীতে কিন্তু এক্সটেন্ড করা যেতে পারে, ঠিক আছে? সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আবার আমরা নেক্সট ভিডিও অন্য কোনো ক্লাসের উপরে আনতে চলেছি, আর যেগুলো আমি হোমওয়ার্ক দিলাম বা বললাম কমেন্টের মাধ্যমে জানাবে, অবশ্যই চেষ্টা করবে আনসার করার। যদি না পারো ঠিক অলওয়েজ যেমনটা বলি যে গুগল করবে, তারপরে কিন্তু আনসারটা করবে, কিন্তু অবশ্যই আনসারটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে? আর নিচে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, যে আমাদের ব্যাচ সম্পর্কে যদি আরও কোনো ডিটেলস জানার থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমাদের ওয়েবসাইট রয়েছে apjec.online, সেই আমাদের ওয়েবসাইটে তোমরা চেক আউট করতে পারো। এখানে সমস্ত কিছু প্রভিশন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু মেনশন রয়েছে। পাশাপাশি আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে APJEC, এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো। এই গ্রুপে কিন্তু আমরা সমস্ত রকমের নোটস, পাশাপাশি ডেইলি কিন্তু কুইজ, ডেইলি আনসার, কোশ্চেন আনসার কিন্তু এই গ্রুপে শেয়ার করা হয়। সো সেগুলোতেও তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আর ঠিক আছে, থ্যাংক ইউ।